আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভীন, প্রভাষক দর্শন, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। আমি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ থেকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি প্রকৃত আরোহের ধারণা নিয়ে আলোচনা করব। যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান তাদেরকে প্রকৃত আরোহ বলে। আরোহ অনুমানে আমরা বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যে জ্ঞান পাই তার উপর ভিত্তি করে সমুদয় ক্ষেত্র সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা জানা থেকে অজানায়, কিছু থেকে সমগ্রে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করি। এভাবে জানা থেকে অজানায় গমন করাকে আরোহমূলক লম্ফ বলে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম প্রকৃত আরোহ কি? প্রকৃত আরোহটা হচ্ছে যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান তাদেরকে কি আরোহ অনুমান প্রকৃত আরোহ বলে। তাহলে প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্যটা কি? আরোহের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে কি আরোহমূলক লম্ফ। আর আরোহমূলক লম্ফটা কি? আরোহমূলক লম্ফটা হচ্ছে আমরা কি করি, আমরা যখন আরোহ অনুমান আমরা কি করি, বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যে জ্ঞান পাই তার উপর ভিত্তি করে কি সমুদয় ক্ষেত্র সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। আর এখানে আমরা কি জানা থেকে অজানা যাই, কিছু থেকে সমগ্রে যাই এবং নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয় যাই। এটাই কি আরোহমূলক লম্ফ। এখন আমি প্রকৃত আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করেছেন। তাহলে যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। তা কি? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমান। তাহলে কি সেটা? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ আর হলো সাদৃশ্যমান। প্রথমে আমি বৈজ্ঞানিক আরোহ কি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ দিব, তোমরা একটু খেয়াল করো। প্রকৃতির নিয়মবর্তিতার নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। তাহলে বৈজ্ঞানিক আরোহ কয়টা নিয়মের উপর নির্ভর করবে? 2টা নিয়মের উপর নির্ভর করবে। তা হচ্ছে প্রকৃতির নিয়মবর্তিতার নীতি ও কার্যকরণ নীতি। তাহলে বৈজ্ঞানিক আরোহ কী নীতির উপর নির্ভর করে? 2টি নীতি। সেগুলো হলো প্রকৃতির নিয়মবর্তিতার নীতি আর কার্যকরণ নিয়ম। আমি একটু উদাহরণ দিচ্ছি বৈজ্ঞানিক আরোহে, তোমরা একটু খেয়াল করো। রফিক হয় মরণশীল, তপন হয় মরণশীল, সেলিম হয় মরণশীল এবং অঞ্জনা ও অন্যান্য মানুষ হয় মরণশীল। সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা রফিক, তপন, সেলিম প্রমুখ কয়েকজন ব্যক্তির মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে মানুষ ও মরণশীলতার মধ্যে একটি কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করি এবং প্রকৃতির আচরণ সম্পর্কিত নিয়মবর্তিতার বিশ্বাস স্থাপন করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে একটি সিদ্ধান্ত স্থাপন করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দাও। বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা বিশ্লেষণ করলে তার মধ্যে নিম্নের বৈশিষ্ট্যগুলো আমরা সন্ধান পাওয়া যায়। বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। তাহলে বৈজ্ঞানিক আরোহ কী করে? একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। আচ্ছা, এই বৈশিষ্ট্যটার মধ্যে আমরা 3টি বিশেষ দিকের সন্ধান পাই। তা কি? দেখো কি বৈজ্ঞানিক আরোহ কি একটি যুক্তিবাক্য স্থাপন করে। আমরা কি বললাম যে বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য স্থাপন করে। তাহলে দেখো বৈজ্ঞানিক আরোহ যুক্তিবাক্য স্থাপন করছে, সার্বিক যুক্তিবাক্য স্থাপন করছে, সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করছে। মানে বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। প্রথমে বৈজ্ঞানিক আরোহ যে একটি যুক্তিবাক্য স্থাপন করে সে বৈশিষ্ট্যটি আমরা একটু দেখব। একটি যুক্তিবাক্য দুটি পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত আমরা 2টি পদের মধ্যে একটি সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করি। যেমন মানুষ ও মরণশীল 2টি পদের মধ্যে সম্পর্ক আবিষ্কার করবার পর মানুষ হয় মরণশীল এই যুক্তিবাক্যটিকে স্থাপন করি।
তারপরে বৈজ্ঞানিক আরোহ কী? তাহলে বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। আমরা দেখব যে কীভাবে সার্বিক যুক্তিবাক্যটা স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্য স্থাপন করে তা সব ক্ষেত্রে একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। এটি সার্বিক যুক্তিবাদে বিধেয় বাক্যে বিধেয় পদটি তার উদ্দেশ্যপদের সমগ্র ব্যাখ্যার্থের উপর আরোপিত হয়। অর্থাৎ সার্বিক যুক্তিবাক্য কোনো শ্রেণীভুক্ত অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর প্রত্যেক সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। যেমন সকল গরু হয় চতুষ্পদ। পক্ষান্তরে একটি বিশেষ যুক্তিবাক্য বিধেয় পদটির উদ্দেশ্যপদের ব্যাখ্যার্থের অংশ বিশেষের উপর আরোপিত হয়। যেমন কিছু ফুল হয় সাদা। তাহলে আমরা কি সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য বুঝতে পারলাম। এখন বৈজ্ঞানিক আরোহ কোন যুক্তিবাক্য স্থাপন করে? বৈজ্ঞানিক আরোহটা কি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। তাহলে এর মধ্যে বৈজ্ঞানিক আরোহ আমরা কিছু মানুষ মরতে দেখে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে একটি অনুমান করি, অর্থাৎ মরণশীলতা গুণটি সমগ্র জাতির ক্ষেত্রে স্বীকার করি। তা সকল মানুষ হয় মরণশীল, এই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করি। তাহলে কি বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে কীভাবে? যেমন আমরা সকল মানুষ হয় মরণশীল, এই মরণশীলতা সকল মানুষের ক্ষেত্রে আরোপ করেছি, আমরা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আরোপ করি নাই। তাহলে কি বৈজ্ঞানিক আরোহ অবশ্যই কী করবে? একটা সার্বিক যুক্তিবাক্য স্থাপন করবে, সেটা বিশেষ যুক্তিবাক্য হবে না। আচ্ছা, তারপর দেখি আমরা কি বৈজ্ঞানিক আরোহ একটি সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। আচ্ছা, তাহলে আমরা কি প্রথমে পড়লাম যে বৈজ্ঞানিক আরোহ যুক্তিবাক্য স্থাপন করে, তারপর পড়লাম যে সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। এখন আমরা পড়ব যে বৈজ্ঞানিক আরোহ একটি সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ যে সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে তা একটি সংশ্লেষক যুক্তিবাক্য, বিশেষ বিশ্লেষক যুক্তিবাক্য নয়। একটি বিশ্লেষক যুক্তিবাক্যে বিধেয় শুধুমাত্র উদ্দেশ্যের যথার্থ বা তার অংশবিশেষকে উল্লেখ করে। তাহলে কি একটি বিশ্লেষক যুক্তিবাক্য কী করে? বিধেয় শুধুমাত্র উদ্দেশ্যের যথার্থ বা কি তার অংশবিশেষকে কি উল্লেখ করে। যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এরূপ যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্বন্ধে নতুন কোনো তথ্যের কি সন্ধান পাওয়া যায় না, কেন উদ্দেশ্য বিশ্লেষণ করলে কি তার মধ্যে বিধেয়টিকে পাওয়া যায়, কিন্তু সংশ্লেষক যুক্তিবাক্যে যথার্থ বহির্ভূত নতুন কোনো কি গুণের উল্লেখ পাওয়া যায়। যেমন বৈজ্ঞানিক আরোহে আমরা জানা থেকে অজানায় গমন করি, কাজে এই সিদ্ধান্ত সবসময় কি একটি সংশ্লেষক যুক্তিবাক্য হবে। যেমন কি সকল মানুষ হয় মরণশীল, যুক্তিবাক্যে মরণশীলতা কথাটি দ্বারা মানুষ সম্বন্ধে একটি কি নতুন তথ্য পেয়েছি, নতুন তথ্যকে কি সংযোজন করেছে, আমরা কিছু নতুন তথ্য পেয়েছি, সুতরাং এটি একটি কি সংশ্লেষক যুক্তিবাক্য। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে বৈজ্ঞানিক আরোহে যে সিদ্ধান্তটা হবে তা সবসময় কি সংশ্লেষক যুক্তিবাক্য হবে, সেটা বিশ্লেষক যুক্তিবাক্য হবে না। কারণ বিশ্লেষক যুক্তিবাক্যে আমরা নতুন কোনো তথ্য পাই না, কিন্তু সংশ্লেষণ যুক্তিবাক্যে কি আমরা নতুন কিছু না কিছু তথ্য পেয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যটা কি পড়লাম, যে বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। 2 নম্বর বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো। বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। তাহলে কি বৈজ্ঞানিক আরোহ কি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করব। বৈজ্ঞানিক আরোহে যে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয় তা নির্ভর করে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত বা পরীক্ষণ বা নিরীক্ষণের উপর। একে বলে ঘটনা পর্যবেক্ষণ। পরীক্ষণ বা নিরীক্ষণের সাহায্যে আমরা বাস্তব জগতের বিশেষ বিশেষ ঘটনা সম্বন্ধে জ্ঞান লাভ করি। এই বাস্তব জ্ঞানের উপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। যেমন রহিম করিম প্রভৃতি কয়েকজন মানুষের মৃত্যুর বাস্তব ঘটনাকে পর্যবেক্ষণ করে আমরা সকল মানুষের উপর কি মরণশীলতা অনুমান করি। আচ্ছা, তাহলে কি বৈজ্ঞানিক আরোহ যে বাস্তব ঘটনার উপর কি সবসময় নির্ভর করবে। যে বাস্তব ঘটনাটাকে আমরা একটা এক্সাম্পল দেখলাম যে আমরা কি করি, বিশেষ বিশেষ কয়েকটা ঘটনা সম্বন্ধে জ্ঞান লাভ করে, মানে বিশেষ বিশেষ কয়েকটি ঘটনা মানে বাস্তব ঘটনার উপর জ্ঞান লাভ করে আমরা কি একটা সিদ্ধান্ত অনুমান করি। যেমন আমরা দেখলাম যে রহিম করিম প্রভৃতি কয়েকজন ব্যক্তির মধ্যে মৃত্যুর বাস্তব ঘটনাকে আমরা কি ফার্স্টে পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ করে আমরা কি সিদ্ধান্ত নিলাম যে মানুষ যে মরণশীলতা তাকে অনুমোদন করলাম। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহে একটি আরোহমূলক লম্ফ বা সংকট বর্তমান। আরোহমূলক লম্ফ বা সংকট আমরা এটা নিয়ে আলোচনা করবো এখন। বৈজ্ঞানিক আরোহে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষা থেকে অনিরীক্ষিতে, বিশেষ থেকে সামান্য পদার্পণ করি। আমরা প্রথমে কয়েকটি বিশেষ ঘটনাকে প্রত্যক্ষ করে যে জ্ঞান পাই তার উপর নির্ভর করে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সমুদ্রের ঘটনা সম্বন্ধে কি একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে কতিপয় জানাকে ভিত্তি করে অজানা ঘটনায়, বিশেষ করে সামান্য থেকে
সামান্য অথবা কম ব্যাপক থেকে অধিক ব্যাপক বা বাক্য উত্তরণের প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। আরোহমূলক লম্ফ বা অনির্দেশন যাত্রাও বলে। একে অন্ধকারে লাফ দেওয়ার সাথেও কি তুলনা করা যেতে পারে। এই লম্ফের মধ্যে বিরাট একটি কি সংকট বা ঝোঁক বর্তমান। আচ্ছা, বৈজ্ঞানিক আরোহ কি একটা আরোহমূলক লম্ফ? আমি তোমাদেরকে আরোহমূলক লম্ফ ক্লাসের প্রথমেই পড়িয়েছি। আরোহমূলক লম্ফটা কি, আমরা আমাদের জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাব। যেমন আমরা কিছু দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে একটা ফাইনাল একটা কি ডিসিশন নিয়ে নিব, সেটাই কি একটা আরোহমূলক লম্ফ। যেমন আমরা একটু আগে পড়লাম যে আমরা রহিম করিম কিছু মানুষের মরণশীলতাটাকে দেখে আমরা কী করলাম, যে সকল মানুষ সম্পর্কে একটা কি সিদ্ধান্ত নিয়ে নিলাম। এটাই কি একটা আরোহমূলক লম্ফ। তাই দেখে শুনে ভালোভাবে পরীক্ষা করে লাভ দিলে হয়তোবা সত্যে পৌঁছানো যাবে, নতুবা কি ভ্রান্তি বা বিপদের সম্ভাবনা থাকে। মানে আমরা যখন বৈজ্ঞানিক আরোহ পড়বো, আমাদেরকে কি দেখে শুনে কি ভালোভাবে ডিসিশনটা নিতে হবে। আমরা যদি দেখে শুনে ভালোভাবে সিদ্ধান্ত না নিয়ে ভুল সিদ্ধান্ত নিই, তাহলে কি একটা কি ভ্রান্তি হতে পারে, একটা বিপদের কি সম্ভাবনা থাকে। যুক্তিবিদ মিলু ব্যানের মতে আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। তা আরোহমূলক লম্ফটাকে যুক্তিবিদ মিল এবং ব্যান উভয়ে কী বলছে, আরোহের মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি উপস্থিত থাকার বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ নামে আখ্যায়িত করেছেন। এই লক্ষণিতার জন্যই প্রকৃত আরোহের তথাকথিত আরোহ থেকে ভিন্ন। যে এই বৈশিষ্ট্যটা থাকার কারণে, আরোহমূলক লম্ফ থাকার কারণে কি প্রকৃত আরোহ কি অন্য সব আরোহ থেকে কি ভিন্নতা পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বৈজ্ঞানিক আরোহে আমরা চতুর্থ বৈশিষ্ট্যটি দেখব। বৈজ্ঞানিক আরোহে বিজ্ঞানের দুটি মৌলিক নিয়ম, যথা প্রকৃতির নিয়মবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়ম উপর নির্ভর করে। তাহলে বৈজ্ঞানিক আরোহে বিজ্ঞানের দুটি মৌলিক নিয়ম কী কী? প্রকৃতির নিয়মবর্তিতা নীতি ও কার্যকরণ নীতি, এই দুটির উপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহে আমরা মাত্র কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করি একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। কিন্তু প্রশ্ন হলো, কিসের উপর ভিত্তি করে আমরা এইভাবে কতিপয় থেকে সমুদয়ে যেতে পারি? এর উত্তরে বলা যায় যে প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভর করে আমরা বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক দৃষ্টান্তে গমন করতে পারি। এই নীতির অর্থ হলো প্রকৃতি সবসময় একই অবস্থায় থাকে, একইভাবে কাজ করে। এই নিয়মের উপর আস্থা রেখে আমরা কতিপয় মানুষের মৃত্যু ঘটনা পর্যবেক্ষণ করি, সকল মানুষের কি মৃত্যুর ব্যাপারটি অনুমান করি। প্রকৃতিতে আমরা কি প্রকৃতি সবসময় কি একই রকম আচরণ করে। যেমন আমরা কয়েকজন মানুষের মৃত্যু দেখতেছি, মৃত্যু দেখে আমরা কি সকল মানুষ যে মরণশীল তা কি অনুমান করতে পারি। আমরা এটা অনুমান করি জন্ম যদি হয় তাহলে মৃত্যু হবে। এটাই হচ্ছে কি প্রকৃতির নিয়মবর্তিতা নীতি, যে আমরা কিছুকে দেখে সমুদ্র সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত অনুমান করা। বৈজ্ঞানিক আরোহে কার্যকরণ নিয়মের উপর নির্ভরশীল। এই নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই কারণ থাকে, কারণ ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। মানুষের মৃত্যু ঘটে নিশ্চয়ই একটা কারণ আছে। মানুষের মৃত্যুর ঘটনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা মানুষ ও মরণশীলতার মধ্যে কি একটি কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করি। এরই ভিত্তিতে আমরা সকল মানুষের মরণশীলতা সম্পর্কে একটি সিদ্ধান্ত অনুমান করতে পারি। তাহলে কি আমরা জানি যে বৈজ্ঞানিক আরোহ কি কার্যকরণ নিয়মের উপর নির্ভরশীল। কার্যকরণ নিয়মটা অর্থ কি? কার্যকরণ নিয়মটা হলো প্রকৃতির যে কোনো ঘটনার কি একটি কারণ আছে, কারণ ছাড়া কি কোনো ঘটনাই ঘটবে না। মানুষের যে মৃত্যু ঘটছে তারও কি একটা কারণ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো চতুর্থ বৈশিষ্ট্যটি। আমরা এতক্ষণ বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করলাম, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বৈজ্ঞানিক আরোহ বুঝতে পেরেছো। এখন আমি অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধু একানুবর্তী ও অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহে আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এরূপ আরোহের মূল কথা হলো এ ধরনের ঘটনা সর্বদাই ঘটতে দেখেছি, এর বিপরীতে কোনো দৃষ্টান্ত কখনো চোখে পড়েনি, সুতরাং এ ধরনের ঘটনা সব ক্ষেত্রেই সত্য। অবৈজ্ঞানিক আরেক সিদ্ধান্ত স্থাপন করবার পূর্বে আমরা শুধু প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভর করি, ঘটনাবলী কোনো কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করি না।
আচ্ছা, তাহলে অবৈজ্ঞানিক আরোহ থেকে আমরা কি বুঝতে পেরেছি? অবৈজ্ঞানিক আরোহ কি কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র একানুবর্তী ও অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করে। মানে কি আমরা অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা হলো আমরা যা দেখছি তা আমরা কি মনে করি তা থেকে একটা জ্ঞান নেই, তা আমরা ভাবি যে সেটাই কি সত্য। তার অবৈজ্ঞানিক আরোহে কি কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করা হয় না। অবৈজ্ঞানিক আরোহের একটি উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো। যতদূর আমাদের অভিজ্ঞতায় দেখা যায় আমরা শুধু কালো রঙের কাকই দেখেছি, ভিন্ন কোনো রঙের কাক কখনোই আমাদের চোখে পড়েনি। সুতরাং কাকের রং সম্বন্ধে আমাদের এ অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা অনুমান করি যে সকল কাক হয় কালো। যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলে আখ্যায়িত করেছেন, কারণ এতে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ বর্তমান। আশা করি তোমরা অবৈজ্ঞানিক আরোহটি বুঝতে পেরেছ। আমরা প্রথম বৈজ্ঞানিক আরোহ পড়েছিলাম। আমরা বৈজ্ঞানিক আরোহে দেখেছি যে দুটি নীতির উপর নির্ভর করে, সেটা হলো প্রকৃতির নিয়মবর্তিতার নীতি, কার্যকরণ নীতি। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কার্যকরণ নিয়ম বা নীতির কোনো স্থান নেই। এখানে কার্যকরণ নিয়মের কোনো স্থান পায় না। এখানে শুধুমাত্র আমাদের অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগিয়ে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার চেষ্টা করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অবৈজ্ঞানিক আরোহকে সহজ গণনামূলক আরোহ বলা হয়। এতে কতগুলো দৃষ্টান্ত গণনার সহজ ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। এরূপ আরোহকে লৌকিক আরোহ বলা হয়, কেননা সাধারণ লোকে সহজ সরল পদ্ধতি অনুসারেই অনুমান করে। অবৈজ্ঞানিক আরোহের প্রাপ্ত সিদ্ধান্ত সত্যতার নিশ্চয়তা প্রদান করতে পারে না, কারণ এখানে দুটি ঘটনার মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপন না করেই নিছক অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাই এই সিদ্ধান্ত সম্ভাব্য। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে বললাম অবৈজ্ঞানিক আরোহকে একটা লৌকিক আরোহ বলা হয়। কারণ কি লৌকিক আরোহ বলার কারণ হচ্ছে এখানে কি সাধারণ মানুষও এই ধরনের এই পদ্ধতিটা অনুসরণ করে সহজ সরল পদ্ধতিতে অনুমান করে থাকে। অবৈজ্ঞানিক আরোহের প্রাপ্ত সিদ্ধান্ত সত্যতা নিশ্চয়তা প্রদান করতে পারে না, কারণ এখানে কি দুটি ঘটনার মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক স্বীকার করে না, কার্যকরণ সম্পর্কের উপর নির্ভর করে না। তাই এই সিদ্ধান্তটা কি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা সবসময় কেমন থাকে? সম্ভাব্য থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অবৈজ্ঞানিক আরোহের সঙ্গ ও প্রকৃতি বিশ্লেষণ করলে তার মধ্যে নিম্নের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। তাহলে কি অবৈজ্ঞানিক আরোহ কী করে? একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। অবৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্য স্থাপন করে তা সব ক্ষেত্রে কি একটি সার্বিক যুক্তিবাক্য। একটি সার্বিক যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য পদের মধ্যে সমগ্র ব্যক্তিত্বের উপর আরোপিত হয়। অবৈজ্ঞানিক আরোহে আমরা দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে কাকের রং সম্বন্ধে যে ধারণা পাই তারই ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি যে সকল কাক হয় কালো। এই বাক্যটি একটি সার্বিক যুক্তিবাক্য, কেননা এটি বিশেষ কাকের উপর প্রযোজ্য নয়, বরং এটি কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল কাকের ক্ষেত্রে কি প্রযোজ্য হয়। তাহলে আমরা কি বুঝলাম? অবৈজ্ঞানিক আরোহ কি একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, একটি বিশেষ যুক্তিবাক্য না। অবৈজ্ঞানিক আরোহ সবসময় কী করবে? একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি দ্বিতীয় বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো। অবৈজ্ঞানিক আরোহের স্থাপিত সিদ্ধান্ত একটি সংশ্লেষক যুক্তিবাক্য। তাহলে অবৈজ্ঞানিক আরোহে যে সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করে তা একটি সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য নয়। একটি বিশ্লেষক যুক্তিবাক্য বিধেয়পদটি শুধুমাত্র উদ্দেশ্যের যথার্থ বা তার অংশবিশেষকে উল্লেখ করে, যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। পক্ষান্তরে একটি সংশ্লেষক যুক্তিবাক্য যথার্থ বহির্ভূত কোনো নতুন গুণের উল্লেখ করে, যেমন সকল লাল ফুল হয় গন্ধহীন। এতে বিধেয় পদটি দ্বারা উদ্দেশ্য পদের যথার্থ বহির্ভূত একটি অতিরিক্ত গুণকে উল্লেখ করা হয়েছে, তাই এটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত রূপে এরূপ যুক্তিবাক্য স্থাপন করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? অবৈজ্ঞানিক আরোহে কি যে সিদ্ধান্ত পাবো এটি কি হবে? একটি সংশ্লেষক যুক্তিবাক্য হবে। মানে অবৈজ্ঞানিক আরোহে যে আমরা সিদ্ধান্তটি পাবো তা কি একটি নতুন কোনো তথ্য প্রদান করবে আমাদেরকে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি 3 নম্বর বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে অনুকূল অভিজ্ঞতা। তাহলে কি অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি কী হবে? ভিত্তি হবে অনুকূল অভিজ্ঞতা। অবৈজ্ঞানিক আরোহে আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। যদি আমরা কোনো বিষয়ে সব সময় একইভাবে অভিজ্ঞতা পেতে থাকি এবং কখনই তার বিরোধী কোনো অভিজ্ঞতার সম্মুখীন না হই, তাহলে এই অনুকূল ও বিরোধী অভিজ্ঞতার ভিত্তিতে ওই বিষয়ে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। আমরা সবসময় কালো রঙের কাক, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমরা সবসময় কালো রঙের কাক দেখি, ভিন্ন কোনো রঙের কাক আমাদের নজরে পড়ে না। এরূপ অনুকূল অভিজ্ঞতার ভিতরতে আমরা অনুমান করি যে সকল কাক হয় কালো। আচ্ছা, তাহলে অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি সবসময় কি একটা অনুকূল অভিজ্ঞতা হবে। যেমন অনুকূল অভিজ্ঞতাটা আমি একটা এক্সাম্পল দিলাম। আমরা সবসময় দেখি কি কাক সবসময় কি কালো হয়, কি সবসময় আমরা দেখি কালো। আমরা কখনো কি একটা সাদা কাক দেখতে পেয়েছি? না, আমরা কখনো কোনো সাদা কাক দেখতে পাইনি। যে আমাদের এই অনুকূল অভিজ্ঞতাটা, এই অনুকূল অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা কি একটা অনুমান করি যে সকল কাক হয় কি কালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বৈজ্ঞানিক আরোহের চতুর্থ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। আচ্ছা, চতুর্থ বৈশিষ্ট্যটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহের মতো অবৈজ্ঞানিক আরোহকে সিদ্ধান্ত স্থাপনের জন্য আমরা বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করি। আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে বাস্তব ঘটনাবলীর মুখোমুখি হই। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় যদি কোনো বিষয়ে সবসময় একানুবর্তী অভিজ্ঞতা পাওয়া যায়, তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত অনুমানের একটা কি ভিত্তি রচিত হয়। তখন বাস্তব ঘটনা পর্যবেক্ষণের সূত্র ধরে একানুবর্তী অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কী করি? সিদ্ধান্ত অনুমানে প্রয়াসী হই। তাহলে কি বৈজ্ঞানিক আরোহের মতো কি অবৈজ্ঞানিক আরোহ কি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে? এখানে কোনো অবাস্তব ঘটনার কোনো কি স্থান পাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পঞ্চম বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো। অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত। আমরা বৈজ্ঞানিক আরোহে কি যেমন আরোহমূলক লম্ফ দেখেছি, অবৈজ্ঞানিক আরোহে কি আরোহমূলক লম্ফ উপস্থিত। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে আমরা খুব কম সংখ্যক দৃষ্টান্তের সংস্পর্শে আসি। এরূপ অবস্থায় সীমিত দৃষ্টান্তের অনুকূলে অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটি লম্ফ দিয়ে সমুদ্র দৃষ্টান্ত সম্পর্কে কি একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। আচ্ছা, আমাদের অভিজ্ঞতাটা খুব কি সীমিত না? হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা খুব সীমিত। আমরা সব ধরনের দৃষ্টান্ত নিয়ে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি না। তখন আমরা কিছু দৃষ্টান্ত, কিছু উদাহরণ নিয়ে একটা অভিজ্ঞতা লাভ করে কি একটা লম্ফ দিয়ে কি সকল দৃষ্টান্ত সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ষষ্ঠ বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করবো, তোমরা একটু খেয়াল করো। অবৈজ্ঞানিক আরোহের প্রকৃতি নিয়মবর্তিতা নীতির উপর নির্ভরশীল। তার কি অবৈজ্ঞানিক আরোহে আমরা জানা থেকে অজানা, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় লম্ফ দিয়ে গমন করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিসের উপর ভিত্তি করে আমরা এভাবে লম্ফ দিতে পারি? এর উত্তরে বলা যায় যে প্রকৃতি নিয়মবর্তিতার উপর নির্ভর করে। আর প্রকৃতি নিয়মবর্তিতাটা কি? প্রকৃতি নিয়মবর্তিতা এই নীতিটার অর্থ কী? এই নীতিটার অর্থ হচ্ছে সবসময় কি একই অবস্থায় একইভাবে কাজ করে। আচ্ছা, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। যেমন আগুনের বৈশিষ্ট্যটা কি? আগুন কি পুড়িয়ে ফেলে, সব কিছু পুড়িয়ে ফেলে। এটার কাজে কি দগ্ধ করা। এই যে আমরা দেখলাম যে প্রকৃতিতে এর বিপরীত কি কখনো ঘটে? প্রকৃতিতে এর বিপরীত কোনো দিনও ঘটে না। যেমন আমরা চিনি সবসময় কি আমরা মিষ্টি হয়। চিনি কখনো কি লবণাক্ত হতে দেখেছো? না, কখনো আমরা কি চিনি লবণাক্ত দেখি নেই। তাহলে এটা কি একটা প্রকৃতির নিয়মবর্তনটা নীতি, মানে কি প্রকৃতিতে একই অবস্থায় সবসময় একই অবস্থায় একইভাবে কি কাজ করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সপ্তম বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো।
অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত সবসময় কি সম্ভাব্য? অবৈজ্ঞানিক আরোহে আমরা নিছক অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করি। সিদ্ধান্ত অনুমানের পূর্বে ঘটনাবলীর মধ্যে কোনো কি কার্যকরণ সম্পর্ক আছে কি না তা বিচার বিশ্লেষণ করে দেখি না। মোট কথা, বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকরণ নিয়মের উপর এই আরোহের কোনো কি নির্ভরতা নেই। তাই অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত সত্যের নিশ্চয়তা দিতে পারে না। এই দৃষ্টান্ত সবসময় কি সম্ভাব্য হয়। আচ্ছা, তাহলে কি আমরা দেখলাম যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা কি সবসময় কি সম্ভাব্য হওয়ার কারণ কি? অবৈজ্ঞানিক আরোহ কি শুধুমাত্র প্রকৃতির নিয়মবর্তিত নীতির উপর নির্ভর করে। এটা কি বিজ্ঞানের যে আরেকটি নীতি আছে কার্যকরণ নিয়ম, প্রতিষ্ঠিত যে নিয়মটা কার্যকরণ নিয়ম, এই কার্যকরণ নিয়মের উপর অনুমানের কোনো অবৈজ্ঞানিক আরোহের কোনো কি কোনো নেই, আস্থা নেই। সে কারণে কি, যেহেতু এটা নির্ভরতা নেই, আস্থা নেই কার্যকরণ নীতির উপর, তাই অবৈজ্ঞানিক আরোহে যে আমরা যে সিদ্ধান্তটা পাবো তা সবসময় কী হবে, সম্ভাব্য হবে। আমরা তাহলে কি অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা আরোহ অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। প্রকৃত আরোহ কত প্রকার দেখলাম? আমরা 3 প্রকার প্রকৃত আরোহ দেখলাম। প্রকৃত আরোহ কয় প্রকার দেখলাম? আমরা 3 প্রকার দেখলাম, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমান। আমরা আজ বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক পড়ব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো। আসসালামু আলাইকুম।